তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মার্কেট বা ডিফারেন্ট টাইপস অফ মার্কেট। তো মার্কেট কি? মার্কেট মূলত বোঝায় বাজারকে, ঠিক আছে, বাজার। মার্কেটে বাংলা অর্থ বোঝায় হচ্ছে বাজারকে। এই অর্থনীতিতে অধ্যাপক মার্শাল, নাম কি বললাম? মার্শাল বা মার্শাল, বাজারকে মূলত 4টি ভাগে ভাগ করেছেন। এটা হচ্ছে সময়ের মেয়াদ অনুযায়ী বাজার। বাজার মূলত 2 ভাগে বিভক্ত। যদি আমরা মার্কেটের ডিফারেন্সিয়েশন করি, একটা হচ্ছে সময় মেয়াদ অনুযায়ী, সময়ের মেয়াদ অনুযায়ী, আর একটা হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক। আমাদের প্রথম আলোচ্য বিষয় থাকবে হচ্ছে সময় মেয়াদ অনুযায়ী বাজার। সময়ের মেয়াদ অনুযায়ী বাজারের যিনি প্রবক্তা তিনি হলেন অধ্যাপক মার্শাল, অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল। অধ্যাপক মার্শাল মূলত বলেন যে সময় মেয়াদ অনুযায়ী আমরা বাজারকে মূলত 4টা ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর 4 টাইপস অফ মার্কেট, ঠিক আছে, এই 4 রকম ভাগে আমরা ভাগ করতে পারি। তো প্রথমত যদি আমরা বলি সেক্ষেত্রে আসছে হচ্ছে স্বল্প মেয়াদী বাজার, স্বল্প মেয়াদী। সেকেন্ড হচ্ছে অতি স্বল্প মেয়াদী, তিন নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী, আর অতি দীর্ঘমেয়াদী, অতি দীর্ঘমেয়াদী। তো সময়ের মেয়াদ অনুযায়ী অধ্যাপক মার্শাল বাজারকে 4টি ভাগে ভাগ করেন: স্বল্প মেয়াদী বাজার, অতি স্বল্প মেয়াদী বাজার, দীর্ঘমেয়াদী বাজার, আর অতি দীর্ঘমেয়াদী বাজার। স্বল্প মেয়াদী মূলত ভারতবর্ষে স্বল্প মেয়াদী বলতে মূলত 1 বছরের সময়কালকে বোঝায়। ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমে স্বল্প মেয়াদী বলতে মূলত 1 বছরের সময়সীমাকে আমরা নির্দেশ করে থাকি। সেকেন্ডে যদি আমরা বলি তো অতি স্বল্প মেয়াদী, এটা মূলত মানে কি বলবো যে একটা 1 মাসেরও হতে পারে, আবার 1 দিনেরও হতে পারে, ঠিক আছে। ইট উইল বি ফর 1 মান্থ আর ইট উইল ফর 1 ডে, যে কোনো কিছু হতে পারে। দীর্ঘমেয়াদী আমি ধরলাম আগামী 10 ইয়ার্স। আর অতি দীর্ঘমেয়াদী মানে যতদিন আমার ব্যবসা চালা চলবে, সেটা কোনো লিমিট নাই, লিমিটলেস। সেটা 50 বছর হতে পারে, 60 বছর হতে পারে, 70 বছর হতে পারে, ঠিক আছে। তাই উদাহরণ দিয়ে আমরা বুঝলাম। তো আমি আবার বলছি, বাজারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। দ্য ফার্স্ট ওয়ান ইজ সময় মেয়াদ অনুযায়ী, দ্বিতীয় হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার বা প্রতিযোগিতা ভিত্তিক বাজার। তো সময় মেয়াদ অনুযায়ী বাজারের প্রবক্তাকে অধ্যাপক মার্শাল, অধ্যাপক মার্শাল বলেন বাজারকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে স্বল্প মেয়াদী বাজার, দ্বিতীয় হচ্ছে অতি স্বল্প মেয়াদী, 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী, আর 4 নম্বর হচ্ছে অতি দীর্ঘ মেয়াদী। তো আমাদের এই বাজারের কনসেপ্টটা খুবই ছোট হবে, ঠিক আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার আমরা যদি করি, এবার এটা তো আমরা মার্শালের ভিত্তিতে করলাম, এটা আমরা করলাম মেয়াদ অনুযায়ী, মেয়াদ অনুযায়ী মেয়াদী বাজার বা মেয়াদ অনুযায়ী বাজার। এবার যদি আমরা প্রতিযোগিতা ভিত্তিক বাজার বলি, হ্যাঁ, এটা আবার 2টা সেগমেন্ট আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রতিযোগিতা ভিত্তিক বাজারটা সব ইউনিভার্সিটি বা কি বলা যেতে পারে স্কুলের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কি? প্রথমত হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর দ্বিতীয়টা হচ্ছে সম্পূর্ণ এর বিপরীত, ঠিক আছে, এটা হচ্ছে অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। এবার আমাদের এখানে একটা মেইন কনসেপ্ট আসছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা উপস্থিত থাকে এবং উভয়ে সমজাতীয় দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যের দাম স্থির থাকে। কি বললাম? ক্রেতার সংখ্যা হচ্ছে অসংখ্য, ক্রেতা ও বিক্রেতা। এবার আমরা এখানে পয়েন্ট আউট করছি, ঠিক আছে। যদি এর পয়েন্ট আউট করি, আমরা পয়েন্ট আউট করলে কি হতে পারে যে ফার্স্ট অফ অল পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের ফিচার্স বা বৈশিষ্ট্য কি কি, এটা খুব পরীক্ষাতে আসে। সো নোট ইট ডাউন, নোট ইট ডাউন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি থাকে? দ্রব্যের দাম
স্থির থাকে ফার্স্ট অফ অল, ঠিক আছে। সেকেন্ডে কি, ক্রেতার সংখ্যা থাকে অসংখ্য, নিউমেরাস, অসংখ্য ক্রেতা বিক্রেতা, ইনফিনিট সাইন দিয়ে ওটার জন্য বুঝালাম। বিক্রেতা বা সেলার এই সংখ্যাও থাকে কি, অসংখ্য। সরকারি বাধা নিষেধ থাকে না। সরকারি বাধা নিষেধ আমরা তিনটা জিনিস তো খুব ভালো করে বুঝতে পারলাম, দ্রব্যের দাম স্থির থাকবে, ক্রেতার সংখ্যা অসংখ্য, বিক্রেতার সংখ্যা অসংখ্য, ঠিক আছে। এবার আমরা যদি সরকারি বিধিনিষেধ, প্রত্যেকটা বাজারে একটা সরকারি বিধিনিষেধ উপস্থিত থাকে। যে কি সরকারি বিধিনিষেধ কি হতে পারে, যে বলে দিল কোনো কিছু দ্রব্যের দাম ফিক্স করে দিল যে এটা এই জায়গাতে, অনেক দেশে রয়েছে যে তারা কি করে এই দেশ অনুযায়ী কি করে তারা কোনো কিছু একটা, তো যেটা বলছি আমরা সরকারি বিধিনিষেধ, তো কোন একটা দেশে সরকার কি করে বাজারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। মূলত সমাজতান্ত্রিক দেশগুলোতে একটা হয়। পৃথিবীর ধনতন্ত্রকেও যদি আমরা ভাগ করি, এখানে আরেকটা কনসেপ্ট আসছে, তিনটা কনসেপ্ট আসছে। একটা আমার হচ্ছে ধনতন্ত্রবাদ বা ক্যাপিটালিজম, সেকেন্ডে হচ্ছে সমাজতন্ত্রবাদ বা সোশিয়ালিজম, আর 3 নম্বর হচ্ছে কি মিক্সড ইকোনমি। প্রথমে হচ্ছে ধনতন্ত্র বা বাজার অর্থনীতি, সেকেন্ডে আছে সমাজতান্ত্রিক অর্থনীতি, 3 নম্বর হচ্ছে মিশ্র অর্থনীতি। এখানে তিনটা আমাদেরকে বুঝতে হবে। বাজার অর্থনীতি কি, একে আমরা বলি ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই ভালো মতো জানি। ক্যাপিটালিজম বলতে কি বোঝায়, যে এখানে সরকারি কোনো বাধা নিষেধ থাকে না। তোমার কাছে টাকা আছে, তুমি ব্যবসা করছো, সেই অনুযায়ী তুমি আর্ন করছো। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, তুমি কি করবে না করবে, কি ব্যবসা চালাবে না চালাবে, সমস্ত কিছু দায়িত্বভার তোমার উপরে দেওয়া থাকলে তুমি করবে যা করার। এখানে সরকার কোনো রকম কিছু হস্তক্ষেপ করবে না বা কোনো কিছু তোমাকে কোয়ারি করবে না যে তুমি কি করতে চাইছো, তুমি করতে না চাইছো। তোমার টাকা আছে, তুমি করছো, তোমার টাকা আছে, তুমি ব্যবসা করছো, চাকরি করছো, যাই করা করছো। অর্থনীতি মূলত আমরা ব্যবসা নিয়ে কথা বলবো। তো ব্যবসা করছো, তুমি আর্ন কি করছো, কত রকম তুমি ট্যাক্স দিচ্ছ, পার্টিকুলার তোমার ব্যাপার। তোমাকে আবার ট্যাক্সটা একটা টাইমে ভরতে হবে, কিন্তু কত তুমি আর্ন করবা সেটা সরকার বলে দেবে না। যেমন এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমেরিকা। বাজার অর্থনীতি বা ক্যাপিটালিজমের প্রধান হচ্ছে আমেরিকা। এই যদি আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি দেখি, সমাজতন্ত্রবাদের এই ওয়ার্ডটার সাথে আমরা জানি প্রত্যেকের সমান অধিকার। কার্ল মার্কস এর মত, লেনিন, কার্ল মার্কস, মানে প্রত্যেকের সমান অধিকার। এখানে কাউকে বাড়তে দেওয়া হয় না, এখানে প্রত্যেকে সমান থাকবে। অর্থাৎ এই কনসেপ্টটা হচ্ছে এমন একটা কনসেপ্ট, এখানে বলছে একটা ব্যবসায়ী যত আর্ন করবে, একটা চাকরিওয়ালাও ততই আর্ন করবে, একটা ভিখারিও তত আর্ন করবে। কিন্তু এটা কোনো পক্ষে হওয়া সম্ভব না, কারণ একটা ভিখারির কাছে সেই রকম আয়ের সোর্স নাই যে সে কিছু করতে পারবে। অথচ একটা ব্যবসায়ীর কাছে একটা চাকরিওয়ালার থেকে কিন্তু অনেক বেশি স্কোপ আছে যে সে বেশি আর্ন করতে পারবে। আবার একটা চাকরিওয়ালা যদি বিদেশে গিয়ে আর্ন করে, সেই ক্ষেত্রে কিন্তু তার কাছেও সোর্স আছে যে সে কিন্তু একটু বেশি পরিমাণে টাকা আর্ন করতে পারবে। কিন্তু সমাজতন্ত্র বা ধারার সাথে যুক্ত যে সমস্ত দেশগুলো রয়েছে, যার মধ্যে মেন হচ্ছে আমাদের কি, রাশিয়া। খুব প্রকৃষ্ট উদাহরণ রাশিয়া। আমেরিকা রাশিয়া আমরা জানি খুব কনফ্লিক্টেড দুটো কান্ট্রি, খুব দ্বন্দ্ব রয়েছে দুজনের মধ্যে। তো সমাজতন্ত্রবাদ রাশিয়াতে রয়েছে, ওখানে কি বলা হয়, প্রত্যেকের সমান অধিকার। ঠিক আছে, প্রত্যেকের সমান অধিকার রয়েছে। ইনকাম করার ক্ষেত্রে হোক, সেটা ফাইন্যান্সিয়াল দিক থেকে হতে পারে, সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে হতে পারে, ইকোনমির দিক দিয়ে হতে পারে, মানে সবাই সমান। তো এটা প্রকৃতপক্ষে সম্ভব না এক কথায়, তাও এই মতবাদটা রয়েছে। এবার এই মিক্সড ইকোনমি দেশটা ভারত। মিক্সড ইকোনমির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই মালটা দোগলাবাজ, এটার থেকেও টানবে, এটার থেকেও টানবে। যেমন বাজার অর্থনীতিতে কি হতে পারে, আমাদের এখানে দেশে ব্যবসাও করে, তাই কি না, ব্যবসাও করছে, সাথে সাথে কি করছে, ব্যবসা করলে তাকে কি বলা হচ্ছে, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ করতে পারো ব্যবসা, ব্যবসা করো। তোমার আজকে আমাদের দেশে তো আয় বৈষম্য রয়েছে, মুকেশ আম্বানি, টাটা, বিড়লা, এরা যত বড় লোক, একটা গরিবের বেতনে কি তত হবে? অবভিয়াসলি না। সবাই তাহলে তখন কি চলে আসবে, এই যে মার্ক্সবাদ বা সমাজতান্ত্রিকবাদ। কিন্তু ওটা তো ওরকম হচ্ছে না।
মিশ্র অর্থনীতি কি? বাজার অর্থনীতিরও বৈশিষ্ট্য বর্তমানের মধ্যে, আর সমাজতান্ত্রিক অর্থনীতিরও বৈশিষ্ট্য বর্তমান। এই দুটাকে একসাথে মিক্সচার করে একটা নতুন ইকোনমির সৃষ্টি হয়েছিল 1991 সালে। ভারতে 1991 সালে নয়া অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টি হয়, নয়া অর্থনৈতিক কর্মসূচি। কিন্তু মিশ্র অর্থনীতি তার অনেক আগেই হয়েছিল। মিশ্র অর্থনীতির জনক হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। মিশ্র অর্থনীতির জনককে পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি বলেছিলেন ভারত, এটার পিছনে একটা হিস্ট্রি আছে, ঠান্ডা যুদ্ধ, একে আমরা বলছি কোল্ড ওয়ার। কোল্ড ওয়ারে কি হয়েছিল? টানা 45 বছর যুদ্ধ চলেছিল, 1945 থেকে 1991 অব্দি, অনেকে বলে 1990 অব্দি যুদ্ধ চলেছিল। টানা 45 ইয়ার্স এই ওয়ারটা চলেছিল। এখানে কেউ গুলি বর্ষণ করেনি, কিন্তু একে অপরের প্রতি ইনডাইরেক্টলি তারা দুজনে কি ওয়ারে ইনভলভ ছিল। এবার এই সময় বা এই যে ক্যাপিটালিস্ট যারা রয়েছে তাদের কি উদ্দেশ্য ছিল? মূলত তারা পৃথিবীর বেশিরভাগ দেশকে নিজের আয়ত্তায় আনার চেষ্টা করেছিল। সেম ভাবে সমাজতন্ত্রবাদের যে যারা ছিলেন, যারা ভাবধারা প্রদর্শন করেছিলেন, তারাও কি করেছিলেন? তারাও বিভিন্ন ছলে বলে কলে কৌশলে কি করেছিলেন? সবাইকে বলছিল এবার তোমরাও মানে ক্যাপিটালিজম ছেড়ে এবার আমাদের সাথে আসো, প্রত্যেকের সমান অধিকার দেওয়া হবে। কারণ এইটা শুনতে আমার যথেষ্ট ভালো লাগে ক্যাপিটালিজম থেকে, যে সবাই সমান অধিকার পাবে, কিন্তু আদৌ সেটা হয় না। এবার বলছে তোমরা আমাদের সাথে আসো, সবাইকে সমান অধিকার দিব। আর অধিকাররা বলছে তোমরা তোমার মতো করে বেড়ে যাও। দুজনের বিপরীত ভাবধারা, কন্ট্রাস্ট তৈরি হচ্ছে দুজনের মধ্যে। এবার দুজনের মধ্যে কি বলছে? এবার এরা কি করলো? পৃথিবীর বেশিরভাগ দেশ নিজের আয়ত্তে নিয়ে চলে আসলো। যেমন বাজার অর্থনীতিতে সবচেয়ে বেশি যেটা আমাদের আশেপাশের দেশকে প্রভাবিত করেছিল সেটা হচ্ছে জাপান। বাজার অর্থনীতি জাপানে চলে যায় পুরোপুরি। জাপান আজকে আমাদের থেকে অনেকটা উন্নত। আর সমাজতান্ত্রিকবাদ কোথায় চলে যায়? কিউবাতে। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্বন্ধে আমরা জেনেছিলাম, কিউবা 1960-তে। আচ্ছা, তো বাজার অর্থনীতি আর সমাজতন্ত্রবাদের এই দুজনের মূল মোটিভটা কি ছিল? পৃথিবীর বিভিন্ন দেশকে নিজের আয়ত্তায় নিয়ে আসা, নিজেদেরকে এক্সপ্যান্ড করা। এই সময় পণ্ডিত জওহরলাল নেহেরু চিন্তা করে দেখলেন যে এই সময় যদি আমরা এদের সাথে হয়ে যাই, আমেরিকার সাথে হয়ে যাই, মানে বাজার অর্থনীতির সাথে চলে যাই, তাহলে আমাদের বিপদ আছে। তখন আমাদেরকে রাশিয়া মারবে, কারণ রাশিয়াও তো ভারতকে চাইছে, কারণ ভারতে তো একটা তৃতীয় বিশ্ব হিসাবে তখন আত্মপ্রকাশ করেছে। তখন প্রথম বিশ্বের দেশ, এটাকে আমরা বলি ফার্স্ট ওয়ার্ল্ড, এটাকে আমরা বলি সেকেন্ড ওয়ার্ল্ড, আর ইন্ডিয়াকে তখন হচ্ছিল থার্ড ওয়ার্ল্ড। থার্ড ওয়ার্ল্ডের জনক কিন্তু ইন্ডিয়া। তো যখন বলছে পণ্ডিত জওহরলাল নেহেরু দেখলেন যে আমরা যদি ক্যাপিটালিজমের পক্ষে যাই তাহলে রাশিয়া মারবে, আর যদি আমরা এই সোশ্যালিস্টদের পক্ষে যাই তাহলে আমাদেরকে ক্যাপিটালিস্ট দেশগুলো মেরে দিবে। দুটাকে একসাথে সামঞ্জস্যতা বজায় করার জন্য তিনি কি করলেন? একটা নতুন ইকোনমিক সিস্টেমের, ফাইন্যান্সিয়াল সিস্টেমের জন্ম দিলেন। এর নাম রাখা হলো মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি সিস্টেমে কি হয়েছিল? বাজার অর্থনীতিরও বৈশিষ্ট্য বর্তমান, সমাজতান্ত্রিক অর্থনীতিরও বৈশিষ্ট্য বর্তমান। ঠিক আছে? আচ্ছা, তো দুজনেরই বৈশিষ্ট্য বর্তমান নিয়ে একটা ইকোনমি সিস্টেম, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। এই ক্ষেত্রে চুক্তি করা হয় যে আমরা আপনাদের কাছ থেকেও জিনিস নিব, আপনাদের কাছ থেকেও জিনিস নিব, আমি রাশিয়ার কাছ থেকেও নিব, আমি আমেরিকার কাছ থেকে নিব। যেমন যদি প্রকৃষ্ট উদাহরণ বলা যায়, আজকে আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কি করে? রাশিয়ার থেকেও সহায়তা নেন, রাশিয়াকে তেল পাঠাচ্ছে, আবার আমেরিকার থেকেও কিন্তু জিনিসপত্র ক্রয় করছে। এটা প্রকৃষ্ট উদাহরণ। যদি বলা যায় যে একটা দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস, ইকোনমিক রিলেশনস কি করে সৃষ্টি হচ্ছে? আমাদের মিক্সড ইকোনমি আছে বলেই। এখন কিন্তু কোনো ক্যাপিটালিস্ট দেশ কিন্তু কোনো সমাজতান্ত্রিক কোনো দেশের কাছে কিন্তু যাবে না কিছু চাইতে, আবার কিংবা কোনো সমাজতান্ত্রিক দেশ কিন্তু বাজার অর্থনীতিতে মানে যুক্ত কোনো দেশকে কিন্তু সহায়তা করতে যাবে না। কিন্তু যে সমস্ত দেশ মিশ্র ইকোনমিক বা মিশ্র অর্থনীতি ব্যবস্থার আন্ডারে, যেমন ভারত, মিশর, এরা কি করে? দুজনের কাছ থেকে টানাটানি চোষাচুষি করে, দুজনকেই একদম ভালো করে নিয়ে আসে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে মিক্সড ইকোনমিক যে সিস্টেমটা রয়েছে, এটার মধ্যে মূলত আমি যেটা বুঝাতে চাইলাম যে বাজার অর্থনীতি আর সমাজতন্ত্রবাদ এই দুজনেরই বৈশিষ্ট্য বর্তমান। এবার আমরা চলে যাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। সরকারি বিধিনিষেধ বলতে গিয়ে আমরা তো কিছু বললাম যে সরকারি বিধিনিষেধ কি বলে থাকে। আচ্ছা, তো এখানে মূলত সরকারি বিধিনিষেধ থাকে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, সরকারি বিধিনিষেধ থাকে না। ঠিক আছে? বলে তুমি তোমার মতো উৎপাদন করছো, তোমার মতো তুমি ব্যয় করছো, তোমার মতো তুমি যা করার করবে। আচ্ছা, তো এখানে সরকারি বিধিনিষেধ, সরকারি নিষেধ নেই।
এখানে ক্রেতা ও বিক্রেতা অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে। মানে কি কোনো গেট দিয়ে টিকিট কেটে ঢুকবে? অবভিয়াসলি না। কি করবে? তারা আসবে, নিজের মতো করে আসবে, ব্যবসা করবে। এবার আজকে আমার ব্যবসা চললো না, কারণ এখানে সমজাতীয় হচ্ছে। হ্যাঁ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সমজাতীয় দ্রব্য, সমজাতীয় দ্রব্য বিক্রয়। সমজাতীয় দ্রব্য বিক্রয় মানে কি? এইটা বাজার আছে, মনে রাখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই। ইট ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েল এক্সিস্টেন্স। ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশন মার্কেটের কোনো রিয়েল লাইফ এক্সিস্টেন্স নেই। তবু এটা একটা কনসেপ্ট, কারণ এই কনসেপ্ট যদি আমরা বুঝতে না পারি, আমরা বাকি যে অপূর্ণ ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট আমরা সেটা বুঝতে পারবো না। সেটার জন্য এই কনসেপ্টটা খুব দরকার। এখানে কি হয়? সমজাতীয় দ্রব্য বিক্রয় করা হয় কনসেপ্টে। সমজাতীয় দ্রব্য মানে কি? ধরা গেল একটা বাজার আছে, বাজারে শুধু লাক্স সাবানই বিক্রি হচ্ছে। এই দোকানে লাক্স সাবান, হরেন্দার দোকানে লাক্স সাবান, ওখানে কৃষ্ণদার দোকানে লাক্স সাবান। ঠিক আছে, সবার দোকানে শুধু লাক্স সাবান আর লাক্স সাবান। লাক্স সাবানের কোনো ভ্যারাইটিসও নাই, কেউ আম চাইছে, কেউ নিম চাইছে, কেউ গ্লিসারিন চাইছে, কিচ্ছু নাই, সাদা ফিক্সড প্রাইস 10 টাকা। আর দ্রব্যটাও সমজাতীয়, মানে ওই একটা পার্টিকুলার আইটেম বাদে ওই বাজারে কোনো কিছুই আর বিক্রয় করা হবে না। এটাকে বলছে সমজাতীয় দ্রব্য। এই সমজাতীয় দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে কোনো সরকারি বাধা নিষেধ থাকে না। আবার কি, ক্রেতা ও বিক্রেতা অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে। অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে। অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে মানে কি? কোন দ্রব্য, ধরো একটা বাজারে কি বলেছিলাম ফার্স্টে, অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা। বিক্রেতাও কি? নিউমেরাস বিক্রেতা। প্রচন্ড সেলার আছে, সবার কাছে কি একই পরিমাণ সেল হবে? অবভিয়াসলি নট। কারো কাছে একই পরিমাণ সেল হবে না। আজকে আমরা একটা দোকানে ভিড় গেছি, তো অন্য দোকান ফাঁকা পড়ে আছে। সেই রকম এই দৃশ্যটা এখানে বর্তমান, যে কারো কাছে সেল হলো, কারো কাছে হলো না। সে পরের দিন চাইলে বাজারে আসতেও পারে, নাও আসতে পারে জিনিসপত্র বিক্রি করতে। তো এই ছিল আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কতগুলো ফিচার্স, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা নোট ডাউন করে নাও।